226 ক্রস করবো 2026-এ 300 হয়ে যেতে পারি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। শেখ হাসিনা বলেছে গণভবনের দরজা খোলা আছে। He is known as to be the brain behind the whole revolution. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. 5 আগস্ট 2024 ঢাকার আকাশে বারুদের গন্ধ। আর কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট শিশু হত্যাকারী ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পতন ঘটে বাংলাদেশের সবথেকে শক্তিশালী নেতাদের একজন শেখ হাসিনার। সবাই ভাবছিল এর পর কি, ভারত কি সেনা পাঠাবে, নরেন্দ্র মোদী কি সরাসরি হস্তক্ষেপ করবেন? কিন্তু কিছুই হইল না। না কোনো ট্যাঙ্ক, না কোনো আক্রমণ, না কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত। দিল্লি চুপ করে থাকলো, কিন্তু সেই নীরবতার আড়ালে লেখা হচ্ছিল মারাত্মক এক কৌশলের গল্প। আজকের ভিডিওতে আমরা দেখব ভারত কেন চুপ করেছিল, ভারতের এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের থিওরি কি, আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেখাবো কেন ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনই হতে পারে সেই চাবিকাঠি, যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে কে লাভবান হবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি ছিল খুবই অস্থির। ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় রাস্তা ছিল ভারত বিরোধী স্লোগানে মুখর, রাজনৈতিক উত্তেজনা, এমনকি ভারতের 7 সিস্টার্স দখলের হুমকিও শোনা যায় সে সময়। সবাই তখন একটা কথাই বলছিল, ভারত কি চুপচাপ বসে থাকবে? কারণ শেখ হাসিনা শুধু একজন নেতাই নন, তিনি ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিল্লি একদম চুপচাপ থাকলো। প্রশ্ন হইল, এই নীরবতা কি দুর্বলতা নাকি হিসাবের অপেক্ষা? ভারতের নীতি নির্ধারণে 3টা নাম আছে: অজিত দোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ। বিশ্লেষকদের মতে তারা সরাসরি হস্তক্ষেপ না করে একটা দীর্ঘমেয়াদী খেলা খেলছেন। কিন্তু তাদের লক্ষ্য কী ছিল? ভারত বুঝতে পারছিল সামরিক হস্তক্ষেপ মানেই আন্তর্জাতিক চাপ আসা, তাই তারা অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো যেন নিজেরাই একটা ব্যালেন্স তৈরি করে। দেখেন, দীর্ঘদিন ধরেই একটা প্রচার ছিল, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। এইটা নিয়ে মাঠ গরম করছিল ইউনূস বাহিনীও। তাই ভারত চাচ্ছিল ভারতের ওপর নির্ভরশীলতা আরও স্পষ্ট হোক, যার কারণে কিন্তু ইউনূসের ভারত বিরোধী অবস্থান বেশি দিন টিকে নাই। ঠিকই অর্থনৈতিক সংকটের সময় চাল, পেঁয়াজ, জ্বালানি সব কিছুতেই ভারতের ভূমিকা সামনে আসে। বরং আমরা দেখছি শেখ হাসিনার সময়ের থেকেও ইউনূসের 18 মাসে ভারত থেকে বেশি আমদানি করছে বাংলাদেশ। এতে করে একটা বাস্তবতা স্পষ্ট হয়েছে, ভূগোল অনেক সময় রাজনীতির থেকেও শক্তিশালী। ভারতের সবথেকে বড় উদ্বেগ ছিল সীমান্ত নিরাপত্তা। বাংলাদেশে যদি উগ্রবাদ বাড়ে তাহলে সরাসরি প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তাই তারা এমন একটি রাজনৈতিক ব্যালেন্স চাইছিল যেখানে কোনো একক শক্তি অতিরিক্ত প্রভাবশালী না হয়। সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা ছিল পশ্চিমবঙ্গ, যা বাংলাদেশের পাশের রাজ্য, রাজনৈতিকভাবে সংবেদনশীল। সেখানে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। আর এখানেই আসে আসল কৌশল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যা বলতেছে তাতে করে যদি আমরা ধরে নেই আগামী 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেল, তাহলে কি হবে? ভারতের কেন্দ্র এবং রাজ্য দুটোই একই রাজনৈতিক লাইনে আসবে।
সীমান্ত নীতিতে একক কৌশল আসবে, বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব বাড়াতে পারবে। এতে করে দিল্লির জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন আর কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকবে না। এখন প্রশ্ন হইল, এই পরিবর্তনে লাভবান কে হবে? যদি দিল্লি আবার সক্রিয়ভাবে জড়িত হয়, তাহলে আওয়ামী লীগ একটা বড় কূটনৈতিক সুবিধা পাইতে পারে, কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ। তবে এইটা ভাবার কারণ নাই যে দিল্লি আইসা আওয়ামী লীগকে তার অবস্থান নিশ্চিত করে দিয়ে যাবে। আওয়ামী লীগ যদি তাদের অবস্থান নিশ্চিত করার পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রেই দিল্লি হয়তো সাপোর্ট দেবে। অর্থাৎ মূল কথা হইল, আপনার চিৎকার আপনাকেই করতে হবে। এবার দেখি বিএনপির বেলায় কি হইতে পারে। বর্তমান বিএনপি সরকার যদি নিজেকে স্টেবল পার্টনার হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে ভারত তাদের সাথেও কাজ করতে পারে, কারণ ভারতের মূল লক্ষ্য নিজেদের স্থিতিশীলতা। তবে এখানেও একটা কথা আছে, তা হইল বিএনপির অতীত কর্মকাণ্ড। ভারত হয়তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে নিজেদের স্থিতিশীলতা এবং বাংলাদেশকে পজিটিভ রোডে তুলতে ইউনূসের করা একপাক্ষিক নির্বাচনে বিএনপিকে সাপোর্ট করছে, কিন্তু বিএনপি সরকারের নির্বাচন পরবর্তী কর্মকাণ্ডে ভারত আসলে কতটা সন্তুষ্ট, সেটা একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ভারতের বাংলাদেশকে নিয়ে প্রধান মাথা ব্যথার কারণ দুইটি, একটি চীন এবং অপরটি পাকিস্তান। সেই ক্ষেত্রে বিএনপি ভারতকে কতটা স্বস্তি দিতে পারছে, সেই হিসাব ভারত অবশ্যই করবে। এখন আসি সেই প্রশ্নটায়, যেইটার উত্তর দেওয়ার কথা আমি শুরুতেই বলছিলাম। পশ্চিমবঙ্গের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ঘরের ভেতর শক্তি নিশ্চিত না করে পাশের দেশে বড় সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে দিল্লি পুরো সীমান্ত অঞ্চল নিয়ে একক কৌশল নিতে পারবে, আর তখনই শুরু হতে পারে বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ। এখন সেটা কি হইতে পারে? শেখ হাসিনার ফেরার পথ তৈরি করবে, আওয়ামী লীগকে আরও শক্তি যোগাবে, নাকি ভারত এর থেকেও ব্যতিক্রম কোনো কিছু করবে? এই প্রশ্নের উত্তর পাইতে অপেক্ষা করতে হবে 4 তারিখের ঘোষণা হতে যাওয়া ভোটের ফলাফল পর্যন্ত। কিন্তু একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের ভোট শুধু ভারতের নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও জড়ায় আছে। আমার মনে যদি পশ্চিমবঙ্গের নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এত প্রশ্ন জাগে, তাহলে নিশ্চয়ই আপনার মনেও জাগতেছে। কমেন্ট বক্স একদম খোলা আছে, চাইলে লিখতে পারেন। আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসাবের খাতায়। সে পর্যন্ত বিদায়।